আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই শিরোনাম। ৪১ বছর পরেও ৭ই নভেম্বর নিয়ে বিতর্ক অব্যাহত। স্বজন হত্যার বিচারের অপেক্ষায় ৩ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার পরিবার। ঢাকা দক্ষিণে সমাবেশ করতে পারবে না বিএনপি, জানালেন মেয়র সাইদ খোকন। আন্দোলনকে ভয় পায় বলেই অনুমতি দেওয়া হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমপিদের সভাপতি হওয়ার সুযোগ থাকছে না, হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল। বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের, দ্রুততম সময়ে রিপোর্ট দিতে তদন্ত কমিটিকে নির্দেশ। বাংলাদেশের রাজনীতিতে যে দিন বা ঘটনা প্রবাহগুলোকে কেন্দ্র করে বিভক্তি আর অবিশ্বাস চরমে পৌঁছেছে, ৭ই নভেম্বর তেমন একটি দিন। অনেকের কাছে দিনটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস, আওয়ামী লীগের জোট সঙ্গী এবং বর্তমান রাজনৈতিক মিত্র জাসদের কাছে দিনটি সিপাহী জনতার অভ্যুত্থান দিবস। আর মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপির রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই ৭ই নভেম্বর, তাদের কাছে এই দিনটি বিপ্লব ও সংহতি দিবস। রহস্যে ঘেরা নভেম্বরের ১ থেকে ৭ তারিখ কি ঘটেছিল সেনানিবাসের ভেতরে বাইরে, তা জানতে অক্টোবর মাস ব্যাপী ডিবিসি নিউজে আমাদের উপসংহার অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনেছি আমরা। তা থেকে মোটামুটি এরকম একটি ধারণা দাঁড় করানো যায় যে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান সেনাপ্রধান হন, আর ৩রা নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানে বন্দী হন জিয়াউর রহমান। সেনাপ্রধানের ব্যাচ পড়েন খালেদ মোশাররফ, আর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোশতাক। ৭৪-এর শুরু থেকেই জাসদের নিয়ন্ত্রণ অনেকখানি ছিল সেনাবাহিনী ছেড়ে যাওয়া কর্নেল তাহেরের হাতে। তাহের ভাবেন সেনাবাহিনীর ভেতর তাদের সংগঠিত সৈনিক সংস্থার সদস্যরা ৭ই নভেম্বর প্রথম প্রহরে পাল্টা অভ্যুত্থান করে খালেদ মোশাররফদের উৎখাত করবেন, জিয়াকে মুক্ত করবেন এবং এরপর বাকশাল বাদে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠা করে দেশ শাসন করবেন। তাহেরের অভ্যুত্থানে খালেদ মোশাররফ ও তাঁর অনুসারী আরো ২জন বীর মুক্তিযোদ্ধা ৭ই নভেম্বর সকালে নিহত হয়। অনেকের কাছেই এটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পরিচিতি পায়। আর তাহেরের পরিকল্পনা অনুযায়ী সেনাপ্রধান জিয়াও মুক্ত হন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় অপ্রস্তুত জাসদ সেনা অভ্যুত্থানের পর তার সব রাজবন্দীদের মুক্ত করে সারা দেশের শ্রমিকদের জড়ো করে ঢাকায় গণ অভ্যুত্থান সৃষ্টির যে পরিকল্পনা করেছিল তা ভেস্তে যায়। তাদের স্বপ্নের বিপ্লব হাতছাড়া হয়ে যায়, কারণ জাসদের কাছে সিপাহী জনতার অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি লাভকারী এই দিনটিতেই জিয়া তাহেরের ঐক্য ভেঙে গিয়ে একরকম একঘরে হয়ে পড়েন তাহের আর জাসদের রাজনীতি। আর সেনাপ্রধান জিয়া বোঝেন সংগঠিত সেনাবাহিনী তার অধীন হওয়ায় স্বস্তি ও শান্তিকামী মানুষের কাছে তিনিই গ্রহণযোগ্য হবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠানকারী এই দিনটি তাই পরবর্তীতে তাঁরই হাতে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া দল বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। এই ৩ ব্যাখ্যা এবং একই দিনকে ঘিরে ৩টি ভিন্ন দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে আলাপ করতে রাজকাহনে অতিথি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ। স্বাগত আপনাদের ৩ জনকেই। শরীফ নুরুল আম্বিয়া, আপনাকে দিয়েই শুরু করি। মানে ৭ই নভেম্বরের ঘটনার মূল নায়ক, মূল পরিচালক সবই তো জাসদকে বলা হয়, জাসদ এবং জাসদের নেতা কর্নেল তাহের। আপনি যদি বলেন যে কেন এটি আপনাদের কাছে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস? ধন্যবাদ। ৭ই নভেম্বরের একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং সেই প্রেক্ষাপটটা একটা নতুন রূপ নেয় বাস্তবে। সেটা হলো ১৯৭৫ সালে ১৫ই আগস্টের পর থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের তার রাজনীতি, তার উদ্দেশ্য, লক্ষ্য, প্রোগ্রাম ছিল এবং সে কর্মসূচি অনুযায়ী তারা একদিকে যেমন নির্বাচনের সামনে নিয়ে এগোচ্ছিল, আর একদিকে যদি গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়ে যায় বা গণতান্ত্রিক অধিকার একেবারে নিষিদ্ধ হয়ে যায় তাহলে তারা সশস্ত্র লাইনেও তারা অগ্রসর হতে পারে। দুটো অপশানই নিয়েই জাতীয় সমাজতান্ত্রিক দল রাজনীতি করেছিল। এবং ৭৪-এর শেষে এবং ৭৫-এ আমি সংক্ষেপের জন্য বলি, ৭৫-এর বাকশাল হওয়ার পরে স্বাভাবিকভাবেই জাতীয় সমাজতান্ত্রিক দল সশস্ত্র যে ধারা, সেই ধারার অপশানটাই শক্তিশালী করার চেষ্টা করে। কিন্তু ঘটনা হলো যে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে খন্দকার মোশতাক সাহেবের নেতৃত্বে
এবং আওয়ামী লীগের একটা বিপুল অংশ সেই তার ক্যাবিনেটে যোগদান করার ফলে আবার একটা অংশ কারাগারে চলে গেলেন। একটা ক্ষুদ্র অংশ বাকশালের তারা সক্রিয় ছিল, কিন্তু সেটা খুব খুব আমলে নেওয়ার মতন কোনো অবস্থাটা এটা ছিল না। কিন্তু মোটা দাগে বলা যায় সেটা হলো যে 7 মেজর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সামনে থেকে, তারা সেনাবাহিনীর ভিতরে একটা সংকটের জন্ম দিল। কেন কমান্ড তো তারা তো কমান্ড করতে পারে না, কিন্তু এদিকে মোশতাক সাহেব জিয়াকে চিফ অফ স্টাফ বানালেন, কিন্তু জিয়ার কথাই তো চলে আমি না। যদি জাস্ট নিজে ক্লিয়ার হওয়ার জন্য, আসলে অনেক অস্বচ্ছতা, কারণ আপনাদের কথা শুনে শুনেই যতটুকু 7ই নভেম্বর সম্পর্কে জানা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মানে এমনিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডতে তো জাসদের কোনো মানে শোকের ব্যাপার ছিল, মানে এটাকে আপত্তির ব্যাপার ছিল, কারণ জাসদ তো বঙ্গবন্ধুর বিরোধী রাজনীতি, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করতো। মানে জাসদ রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর হত্যাটা কিভাবে দেখলো? মানে এই রাজনৈতিক শূন্যতা তো তারা পছন্দই করেছিল। জাসদ বাকশালের সরকার বা আওয়ামী লীগ সরকার এবং বঙ্গবন্ধু সরকারকে যখন যে সময়টা ছিল উৎখাত করার চেষ্টা করছে সেটা রাজনৈতিকভাবে, কিন্তু বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করার কোনো পরিকল্পনা এবং কোনো রাজনীতি জাসদে কখনোই ছিল না। কাজেই কিন্তু যখন পাশের থেকে কেউ এসে বঙ্গবন্ধুকে হত্যা করলো এবং পুরো জাতিকে এবং সংগঠনকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, বঙ্গবন্ধু যখন অ্যাবসেন্ট হয়ে গেলে জাসদ আসলে ওই সময় রাজনীতিগতভাবে একটা খারাপ একটা, আমি মনে করি সময়টা আমাদের জন্য ভালো ছিল না। 15ই আগস্টের পরে জাসদ ভাবলো যে এই সময়টাই আসলে সুযোগ বিপ্লব করে ফেলবার, এরকম কি ভাবলো? না, সেরকমের বিষয় না। জাসদ যার বিরুদ্ধে পুরো শক্তি মানুষ, জনগণ এবং কর্মী বাহিনী থেকে তৈরি করলো, কিন্তু সেই শক্তি কিন্তু আর ষড়যন্ত্র করে অন্য একটা শক্তি এসে শেষ করে দিল, অর্থাৎ বঙ্গবন্ধু এখান থেকে অনুপস্থিত হয়ে গেলেন এবং তাকে রিপ্লেস করলো আওয়ামী লীগেরই অন্য লিডারশিপ খন্দকার মোশতাকের নেতৃত্বে, এবং মেজর অংশটা কিন্তু খন্দকার মোশতাকের ক্যাবিনেটে হয় জয়েন করেছে অথবা জয়েন করার চেষ্টা করে। এইটা হলো আরেকটা আসপেক্ট, আজকে 7ই নভেম্বরের প্রশ্নে খুব বেশি রেলিভেন্ট না, তবে কিছুটা রেলিভেন্সি আছে। তা আমি সেখানে বলি, যেহেতু আপনি কথাটা যেহেতু 7ই নভেম্বর এবং তাহেরের বিষয়টা আসছে, একটা বিষয় হলো যে পুরো ক্যান্টনমেন্টে একটা বিশৃঙ্খলা, এবং এটা তদন্ত করলে দেখা যাবে যে 15ই আগস্টে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসাররা তারা সবাই এত অ্যাম্বিশাস গেমের মধ্যে জড়িত ছিল যে আসলে কে যে এটার সাথে জড়িত ছিল কে যে ছিল না এটা আইডেন্টিফাই করা খুব কঠিন ছিল। কাজে পুরো অফিসারদের বিষয়ে একটা সন্দেহ অবিশ্বাস ছিল, এবং পুরো ঘটনাগুলোই সৈনিকরা তার ক্যান্টনমেন্টের থেকে দেখেছিল। কাজে অফিসার এবং সৈনিকদের মধ্যে একটা ডিফারেন্স হয়েছিল। আর এর মধ্যে 1 তারিখের পরে পরিস্থিতি যখন ঘোলাটে হতে থাকলো, দেশে তো কোনো নাই, শৃঙ্খলা নেই, সরকার নেই, 7 মেজর দেশ চালায় ওইখান থেকে করে, এভাবে তো দেশ চলতে পারে না। কাজে এর একটা পরিসমাপ্তি চাই। 1 তারিখে তো ঘটনা বা আগের থেকে ঘটনাগুলো আস্তে আস্তে মোড় নিতে লাগলো। এদিকে আমাদের 4 নেতা যারা জেলে আছেন, যারা এটা করেছে 7 মেজর, তারাও এক্সিট চাচ্ছে, এবং যাওয়ার আগে যেই কারণে 15ই আগস্ট করতে সেই কারণটা সুরক্ষিত করবার জন্য তারা জেলখানে হত্যাটা, আমি খুব সংক্ষেপেই বলি, তারা জেল হত্যাটা তারা করা প্রয়োজন মনে করেছিল, এবং সেটা তারা করার জন্য যা যা করার দরকার সেটা তারা করেছে। এখন কথা হলো তারপরেরটা কি, মধ্যেখানে খালেদ মোশাররফ সাহেব উনি যেটা মানে সামনাসামনি বলেন সেটা হলো ডিসিপ্লিন আনার জন্য উনি আর্মিতে ডিসিপ্লিন আনার জন্য উনি টেক ওভার করেছেন। কিন্তু পরের বিষয়টা হলো যে এর পেছনে হয়তো আরো কিছু ছিল, কিন্তু সেটা তেমন কিছু এক্সপোজড হয়নি, যার কারণে খালেদ মোশাররফ আসলে কি করতে চেয়েছিলেন সেটা রহস্যবৃত্ত রয়ে গেছে। আমরা যারা বিপ্লবের কথা আমরা ভেবেছিলাম, সে এবং তাহের এটা নেতৃত্ব দিচ্ছিল, তাহের এবং জিয়াকে যখন অ্যারেস্ট করলো, জিয়ার সাথে তাহেরের একটা মুক্তিযুদ্ধকালীন একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের এটা বিস্তারিত হয়তো তাহের বেঁচে থাকলে বলতে পারতেন। আমরা বললো যে আমাদের রাজনীতি অনুযায়ী, আমাদের রাজনৈতিক স্বার্থে এখানে যে বিপ্লবী যে ধারা, সেই ধারার মধ্য দিয়ে অগ্রসর হওয়ার চিন্তাটা করা হলো। এখানে 2টা পয়েন্ট, একটা হলো এখানে আমাদের মূল শক্তির ভিত্তিটা দাঁড়ানো হলো সিপাহীদের সংগঠিত করার চেষ্টা হলো। জাসদ তখন ভাবলো যে জিয়ার মানে আপনারা খালেদ মোশাররফ নয়, মানে জিয়ার সাথে গেলে পরে সেই বিপ্লব ত্বরান্বিত হবে, মানে আপনারা যে বিপ্লব চাইছিলেন, মানে এবং তাহেরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। সেটা তাহেরের সঙ্গে জিয়ার সাথে তাহেরের একটা ঘনিষ্ঠ সম্পর্কের পূর্বসূত্র ছিল। সেখানে জিয়াকে যখন অন্তরীণ করা হয় তখন তাহের সাহেব জিয়ার সাথে
মিলে একটা অভ্যুত্থান করার চিন্তা করেন। কিন্তু মূল জিনিস অভ্যুত্থানটা হলো কিছু সৈনিকরা অস্ত্র নিয়ে লাফালাফি করা, ঘোরাঘুরি করা এবং বিপ্লব জিন্দাবাদ, এইটা তো অভ্যুত্থান না। মূল হলো রাজনৈতিক পয়েন্টে রাজনৈতিক পয়েন্টে কতগুলো প্রোগ্রাম দিয়েছিলেন। একটা হলো যে সৈনিকদের একটা 12 দফা দিয়েছিলেন, যে 12 দফার মূল বিষয়টা হলো যে সমস্ত অমানবিক দিক যেগুলো ছিল আর্মি অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্নে, সাধারণ সিপাহীদের উপর নির্যাতনের প্রশ্নে, সেগুলো কিছু রিফর্ম উনি কথা বলেছিলেন। আর একটা হলো পুরো ডিফেন্সের সবাই রিক্রুটমেন্ট যাতে একটা চ্যানেলে হয়, একাধিক চ্যানেলে না হয়, এটা আর একটা জিনিস। একটা রিফর্মের এক কথা বলে একটা রিফর্মের কথা বলেছিলেন সেনাবাহিনীর 12 দফার মাধ্যমে। আর একটা হলো পলিটিক্যালি উনি কথা বলেছিলেন, সেটা হলো যে 6 মাসের মধ্যে পলিটিক্যাল প্রিজনারদের মুক্তি দিতে হবে, 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, এবং বাকশাল ছাড়া, মানে বাকশাল বলতে তার কোনো দল থাকে না, ইলেকশন হয় না। বাকশাল যাতে মানে আওয়ামী লীগ করতে পারে, আদার্সরা করতে পারে, এবং আপনার আর যারা আছে তার ইলেকশন, তাদের একটা ইলেকশনটা করা, অর্থাৎ আমরা ডেমোক্রেসিতে ফেরত আসা, এইটাই ছিল 6 মাসের ভিতরে, এটাই ছিল তাহের সাহেবের প্রোগ্রাম। এই পুরো প্রোগ্রামে আমি আপনার কাছে আসবো, কারণ আবারও আসবো। আমি জানতে চাইবো যে এখনো আমার কাছে ক্লিয়ার না যে কেন এটা, তারপরে আপনারা মানে সিপাহী জনতার, মানে জনতা কোথা থেকে এলো, সিপাহী জনতার অভ্যুত্থান কেন বলছেন? মানে এটি একটি সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থান, সেনাবাহিনীর ভেতরকার দাবি নিয়েই অভ্যুত্থান, কেন এটা সিপাহী জনতার? আপনার কাছে আবারও জানতে চাইবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে বিপ্লব ও সংহতি দিবস পালন করেন অনেকে, বিপ্লব ও সংহতি দিবস কেন? আপনি কি মনে করেন এটি বিপ্লব ও সংহতি দিবস? এই উত্তরটা দেওয়ার আগে দিয়ে আমি আজকের এইটা একটা সুযোগ নিতে চাই। 7ই নভেম্বর আমাদের জাতির ইতিহাসে অন্য কারণেও দুটো মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয়েছিল। 7ই নভেম্বর আমাদের মাহবুব আলম চৌধুরী, যেটা আজকে যে মুক্তিযুদ্ধের চেতনার যারা মূল বিকাশ, যে ভাষা আন্দোলন, তার সাহিত্যিক কবি, যিনি লিখেছিলেন কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, আজকে তার জন্মদিবস। ঠিক একইভাবে আমাদের চিকিৎসা বিজ্ঞানের একজন অনন্য সাধারণ নারী বেগম জোহরা কাজী, তার মৃত্যু দিবস। জোহরা কাজীর সঙ্গে বলতে চাই, জোহরা কাজী হলো সেই ব্যক্তি, আমি জানি বলতে চাই, জোহরা কাজী হলেন সেই ব্যক্তি, প্রথম মহিলা, প্রথম হয়েছিলেন। কেবল তাই না, উনার জন্য মহাত্মা গান্ধীর সন্তান পাগল ছিলেন। মহাত্মা গান্ধী তার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। এত এই মহানারী, সেটা সেই কারণে গান্ধীকে সম্মান করে তার প্রিয় ব্যক্তিকে ছেড়ে পাকিস্তানে চলে এসেছিলেন। আজকে তার মৃত্যু দিবস। আপনার এই সুযোগটা, 7ই নভেম্বর আপনার কাছে কোন দিবস? 7ই নভেম্বর, আজকে 7ই নভেম্বর, 15ই আগস্ট একই সূত্রে বাঁধা। আজকে 7ই নভেম্বরকে এইটা দেখতে হবে না, পিছনের ইতিহাসে ফিরে যেতে হবে। এর পিছনের এখানেও আরেকটা মহানায়ক জড়িত আছে, যার কথা আমরা বলছি না, সেটা সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান এই সাপনিক ব্যক্তিটা, যিনি মানে প্রধান চিন্তাগুরু, সিরাজুল আলম খান যেই স্বাধীনতার কথা ভেবেছিলেন, মুক্তির কথা ভেবেছিলেন, সে ঔপনিবেশিক সকল চিন্তা থেকে মুক্তি, উনি চেয়েছিলেন সমাজতন্ত্র। সেই জন্য ওনারা কিন্তু 1972 সনেই ওনারা এই সাধারণ আর্মি, কারণ উনি বুঝেছিলেন দুটো আর্মি আছে, পাকিস্তান ফেরত একটা আর্মি আছে, আর যুদ্ধরত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাই এইটাতে 3 জন খুব গুরুত্বপূর্ণ, 4 জনই বলতে পারি, খালেদ মোশাররফ, তাহের, এটিএম হায়দার, আমরা তার কথা বলছি না, তবে জিয়া রহমান অবশ্যই, এবং এদের কথা ছাড়া এইসব কোনো আলোচনা করা যাবে না। আপনাদের পূর্বাপরি আলোচনাগুলি জানতে হবে। আজকে সেখানে তারা 72 সনেই জাসদের ইতে রব সাহেবরা, তার জনকণ্ঠ এইসবে প্রকাশ হয়েছে, তারা পিপলস আর্মির কথা বলেছিলেন। সামরিক বাহিনী থাকবে না, জনগণের বাহিনী হবে। এটা সিরাজুল আলম খানের স্বপ্ন। সম্পূর্ণ যত উপনিবেশিক সকল চিন্তাধারার পরিবর্তন করতে হবে, কেবল পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বসালেই আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষিত হবে না। তারপর এর মধ্যে ভিতরে যে জিনিসটা হতে থাকে, আমাদের যারা যুদ্ধ ফেরত
সৈনিকরা, আমরা তো যারা যুদ্ধ থেকে ফিরেছি, আমরা যারা নাগরিকরা আমাদের যার যার কাজে ফেরত গেছি, তাদের যেখানে আসে হলো রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর সৃষ্টি, ভারতের এই রক্ষী বাহিনীর সৃষ্টি 15ই ডিসেম্বর এবং 7ই মার্চের আমার মতে প্রধান উদ্যোক্তা এরাই এটাকে সৃষ্টি করেছে। এই যে বিক্ষোভটা, এর ফলে রক্ষী বাহিনীর তো বিরাট ভারতীয় অনুপ্রবেশ ছিল, এটা আমরা সবাই জানি। তারপরে ছিল এই ঘটনা ঘটতে ঘটতে আসলো 1974 সন থেকে যে বঙ্গবন্ধুর আমার হিসাবে স্বেচ্ছামরণ, বাকশাল সৃষ্টি। তারপরে এর সাথে ছোটখাটো ঘটনা হলো আমাদের ডালিম, কামাল, এত কাব্যিক বর্ণনা 15ই আগস্টের এই ভয়াবহ হত্যাকাণ্ডটাই এটাই অনেক। আজকে ইতিহাসে মুশকিল কি কোনো কথাকে আলোচনা করাও বিপদ, এইটাও যদি আমরা সহনশীল না হই। দেখেন, একটা গণতন্ত্রের মানুষ পুত্র, উনার সারাটা জীবন চেয়েছেন গণতন্ত্র, হঠাৎ উনার কেন মনে হলো একদলীয় শাসন? এটা সেইটা আজকে হয়তো আমরা এটা আলোচনা করতে পারবো না, শুধু এটাকে মনে রাখার দরকার আছে। 15ই ডিসেম্বরের যেটা হয়ে গেল, 15ই আগস্ট যে এইটা বাকশাল কিন্তু একটা, এটাকে বাদ দিলে কিন্তু 7ই নভেম্বর আলোচনা করা যাবে না। এই সবগুলি ঘটনাগুলি নিয়ে শুরু হলো 7ই নভেম্বর। 7ই নভেম্বরের আমি তিনটা যে বলতে চাই, তিনটা চরিত্র আমি একটু না বলে, অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, আমি আসবো আবারও আপনার কাছে। অধ্যাপক হারুনুর রশিদের কাছে না হলে এই বিরতির আগে যেতেই পারছি না। অধ্যাপক হারুনুর রশিদ, একেবারে ঠিক জায়গায়, মানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী 7ই নভেম্বরে যাওয়ার আগেই যে কথাগুলো বলেছেন 7ই নভেম্বরের বিষয়ে, 15ই আগস্টের বিষয়ে, এই কথাটা আমরা প্রায়শই শুনি যে আসলে বাকশাল সৃষ্টি 15ই আগস্ট সৃষ্টি করেছে, বঙ্গবন্ধু ক্রমেই এক নায়ক হয়ে উঠছিলেন, সেটি 15ই আগস্ট সৃষ্টি করেছে। আবার অনেকে বলেন যে এই 15ই আগস্ট থেকে নভেম্বর আসলে সেনাবাহিনীর ভেতরে একে অপর মানে উচ্চাভিলাষী একদল সেনা কর্মকর্তার পরস্পরের সেনা প্রধান হবার লড়াই। মানে আপনার কাছে কি? ধন্যবাদ আপনাকে। অনেক প্রসঙ্গই কিন্তু এখানে উত্থাপিত হয়েছে। আমরা 1 মাস ধরে আলোচনা করেছি, তাও উপসংহারে পৌঁছানো কঠিন। আর 7ই নভেম্বর, 3রা নভেম্বর এগুলোকে বুঝতে হলে 15ই আগস্ট এবং 15ই আগস্ট কেন সংগঠিত হলো, কারা করলো, সেই বিষয়টা বোঝা প্রয়োজন, যেটা আমাদের জাফরুল্লাহ চৌধুরী সাহেব বলছেন। এদিকে জাটোদের সভাপতি শরীফ নুরুল আম্বির সাহেব বলছেন গণতন্ত্রের কথা। তা ফার্স্ট আমি যদি বলি যে 3রা নভেম্বর বা 7ই নভেম্বর বুঝতে হলে 15ই আগস্ট বোঝা দরকার। এই জন্য 15ই আগস্টে যারা বঙ্গবন্ধু আমার জাতির পিতাকে হত্যা করেছে, তারাই কিন্তু আবার 7ই নভেম্বরে যে খালেদ মোশাররফ এবং আরও মুক্তিযুদ্ধের যারা সৈনিক সরাসরি যুদ্ধ করেছে তাদের যে হত্যা করেছে, এই যে হত্যাকারী আবার 3রা নভেম্বর আমাদের জাতীয় 4 নেতা তাদের যারা হত্যা করেছে, এক এবং অভিন্ন একই গোষ্ঠী তারা করেছে। যে কারণে একটা বিষয়ে আলোচনা করতে হলে ওই আপনার 3টি বিষয়ে কিন্তু আলোচনা করতে হবে বোঝার জন্য। না, এটা বিচ্ছিন্নভাবে করা সম্ভব না। তো মেইন যেটা হলো যে 1975 সালে যেটা বলা হলো বাকশাল, তো বাকশাল তো মনে হয় যে জাতিগতভাবে আমরা সবাই করেছি। বাকশালের সৃষ্টি শুধু বঙ্গবন্ধু না, হোল এন্টায়ার নেশন। কীভাবে? উনি 72 সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি হয়ে 10ই জানুয়ারি যখন আসলেন, আসার পরে কী করলেন? তিনি একটা নির্বাচন দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন। তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেখান থেকে নেমে দ্বিতীয় পজিশন হলো প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। তারপরে ভারতীয় সৈন্য যারা ছিল তাদেরকে দেশ থেকে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তো আর পাকিস্তানে যেখানে নবাসরে একটা সংবিধান দিতে পারে নাই, সেখানে বঙ্গবন্ধু সরকার 10 মাসে একটা সংবিধান দিল, যেটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। এবং আপনার জানা আছে কি না আমার জানা নেই যে 72-এর সংবিধানে যে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না। ইনিশিয়ালি প্রথম দিকে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না। তো এই ধরনের একটা শ্রেষ্ঠ সংবিধান, যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যদি বলি আমরা পেয়েছি বা অর্জন করেছি, তো সেখানে দেখবেন যে এই 3.5 বছরের যে বঙ্গবন্ধুর যে সময়কাল সরকারের যে কাজগুলো করেছে, উনি নর্মালি পাকিস্তানের
মানে জিনিয়া সাহেব কী করলেন, গভর্নর জেনারেল থাকলেন, তিনি কিন্তু প্রাইম মিনিস্টার হলেন না। বঙ্গবন্ধু আউসাইড চৌধুরীকে রাষ্ট্রপতি করে তিনি কিন্তু প্রাইম মিনিস্টার হলেন, অর্থাৎ সেকেন্ড পজিশন, ফাদার অফ দি নেশন, দি আর্কিটেক্ট অফ বাংলাদেশ, তিনি সেকেন্ড পজিশনে চলে গেলেন অ্যাজ এ ম্যাটার অফ চয়েস। কেন গেলেন? তিনি বলেছেন যে আমি আজীবন সংগ্রাম করেছি সংসদীয় গণতন্ত্রের জন্য, কাজে এখানে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা কায়েম করতে হবে। কাজেই 1972 থেকে 75 এই বিষয়টা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আত্মজিজ্ঞাসা বা সোল সার্চিং হওয়া দরকার রয়েছে এই জন্য যে তখন বিরোধী দলগুলো, যারা বিরোধী দল, তারা কি গণতান্ত্রিক পন্থায় বা গণতান্ত্রিক বিধিবিধান সম্মতভাবে অ্যাক্ট করেছে, পরিচালিত হয়েছে? একদিকে আপনি গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে আবার সশস্ত্র আইনে চলে যাবেন। একদিকে গণতন্ত্রের কথা বলবেন, অন্যদিকে এমপিদের এবং হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। তো এগুলো তো গণতন্ত্র না। গণতন্ত্র শুধু হবে অপোজিশনের জন্য, আর পজিশনে অর্থাৎ সরকারের যিনি আছেন বঙ্গবন্ধুর জন্য গণতন্ত্র প্রযোজ্য নয়। এভাবে তো হতে পারে না। গণতন্ত্র একটা কম্প্রিহেন্সিভ রাজনৈতিক ব্যবস্থা। সেখানে আমার প্রিসাইজলি যে কথাটা বলতে চাই এত কথার মধ্যে, সেটা হলো এই যে গণতান্ত্রিকভাবে সেদিন কেউ বিহেভ করে নাই, এবং 15ই আগস্ট সৃষ্টির ক্ষেত্রে তৎকালীন অপোজিশন রাজনৈতিক দলের নিঃসন্দেহে মানে তাদের কন্ট্রিবিউশন আছে। এই অর্থে আমি বলতেছি জাসদ, সিরাজ শিকদার, অন্য যারা ছিল, এরা কেন করেছে যে 72-এর স্বাধীন বাংলাদেশে 72-75 তখন তো ধর্মভিত্তিক পাকিস্তানিদের যারা সহযোগিতা করেছে এই রাজনৈতিক দলগুলো কিন্তু নিষিদ্ধ ঘোষণা ছিল। তাহলে তৎকালীন সময় প্রমিনেন্টলি অপোজিশনে আসলো জেএসডি, জাসদ, রাইট? এবং জাসদ তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানে যেভাবেই হোক না কেন একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে। অন্য কারো পক্ষে সম্ভব ছিল না, বিরতি নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে, বঙ্গবন্ধুকে আইসোলেট করা। আপনার কাছে আবারও ফিরবো যে কিভাবে আপনিও আপনার মতো করে বলছিলেন 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বরের ঘটনা মিলিয়ে, এবং সে সময় এটাকে আসলে রাজনৈতিক এবং সামরিক বাহিনীর একই সাথে একটা যুগপৎ, এটাকে ষড়যন্ত্র বললে ষড়যন্ত্র বলা যায়, যুগপৎ আন্দোলন বললে আন্দোলন বলা যায়, বিপ্লব প্রচেষ্টা ছিল কিনা, সেই বিষয়টিও আমি জানতে চাইবো জাফরুল্লাহ চৌধুরী এবং শরীফ নুরুল আম্বিয়া আপনাদের কাছ থেকে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, খুব সংক্ষেপে তো আজকে ছোট পরিসরের অনুষ্ঠান, আপনি যদি বলেন যে ডক্টর হারুনুর রশিদ যেটা বলছিলেন যে আসলে তখনকার যে বঙ্গবন্ধু বিরোধী রাজনীতি, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি, জাসদ এবং সিরাজ শিকদার সহ মানে সেই বিরোধী রাজনীতির একটা প্রভাব, তারাও একটা তৈরি করেছিল, গ্রাউন্ড তৈরি করেছিল 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বরের ঘটনার জন্য। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাই যে এখানে কি এটা রাজনৈতিক বিরোধীদের সঙ্গে, মানে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি এবং সেনাবাহিনীর ভেতরের এক দল, তারা কি একসঙ্গে মিলেই পুরো ঘটনা প্রবাহ ঘটলো নাকি আলাদা আলাদা ঘটলো? আপনার ব্যাখ্যায় কি? আমার কাছে মনে হয় যে ঘটনাটা, এই তিনটা ঘটনা আলাদা আলাদা ব্যাপার ছিল। এরা যেখানে 7ই নভেম্বরের ঘটনাটা বলছি, তো ঘটনার সূত্র আমি তো বলেছি ওটা আসলে 72 সন থেকে শুরু হয়েছে, কেন সিরাজুল আলম খানের স্বপ্ন, তারপর বঙ্গবন্ধুর সেই উনি এক হিসাবেই চেয়েছে, কিন্তু উনি গণতন্ত্রের বিরোধিতা করেছেন, এটা না করা যাবে না। উনি ভালো মানুষ, ভালো আমাদের এত বড় তারপরে ওটা সুযোগ নিয়েছে কিছু, তার মধ্যে যেটা হয়েছে নিজেদের সামরিক বাহিনীর মধ্যে নিজেদের ক্ষোভ জড়ো হয়েছে। উনি এটাকে অ্যাসিমিলেট করার জন্য উনি কিন্তু সবসময় অত্যন্ত সহনশীল ব্যক্তি। যে সময় জাসদ যে 74-এ নাকি আপনারা যেটা বিরাট মিটিং করলেন, সেখানে 26 মার্চ না, সেটা তো 17ই মার্চ, সেটা তো করেছে, সেটা 14 না 17ই মার্চ, 14ই মার্চ, সেটা তার মধ্যেও 17ই মার্চ 1974 করলেন। এত বড় মিটিংয়ে যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে এত কটূক্তি করলেন, বাংলার মির্জাফর, শেখ মুজিবর এইসব কথা, এত সহনশীল ব্যক্তি ছিলেন। আমি যেভাবে দেখি বঙ্গবন্ধু অসম্ভব রকম সহনশীল, মহানুভবতার অসম্ভব। এই যে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী সাহেবের করার পরও যখন জাসদের আমাদের আসম রব হলো, তার খোঁজ নিলেন, রাত্রিবেলা খোঁজ নিলেন, এটা রব এখনও বলে সে কাহিনী। এইরকম ব্যক্তির এটার একটা যেখানে হলো, এখানে এই বিচ্ছিন্নতার এর মধ্যে সামরিক বাহিনীর মধ্যে উনি শফিউল্লাহকে, সে ছিল মোস্ট ইনকম্পিটেন্ট লোক। ইনকম্পিটেন্ট লোককে কী করলে কী হয় সেটা উনি উনার মৃত্যু দিয়ে প্রমাণ করে গেলেন।
ফোন করার পরে আসলেন না। এখন যত কথাই বলুক এটি সত্য কথা সেটা। তো ওই সুযোগে তাহেরের আমার স্বপ্ন ছিল সমাজতন্ত্রে ঢুকেছে। আপনাদেরকে একটু পুরানো কাহিনী না বললে বুঝবেন না। এক সময় তাহের আওয়ামী লীগে যোগ দিতে চেয়েছিলেন। উনি যোগ দেবেন মনস্থির করে সাভারে আমার ওখানে দেখা করতে বলতে এসেছিলেন। আমার একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসে আমি বললাম যে তাহের যোগ দেবেন, খুব ভালো কথা বঙ্গবন্ধুর হাতে, কিন্তু আপনি আওয়ামী লীগের জন্য কি করেছেন? আপনি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, আপনার পা হারিয়েছেন, আপনার জীবন দিতে গেছিলেন, কিন্তু আপনি আওয়ামী লীগের জন্য তো কিছু করেন নাই। আপনার অবস্থা কামাল হোসেনের অবস্থা হবে, আপনার অবস্থা আওয়ামী লীগের আপনি এবারে ব্যাক বেঞ্চার। সুতরাং সেটা বুঝে সুঝে করেন। উনি জানেন উনি পরবর্তী যাচ্ছেন উনি ফ্রন্ট রানার হলেন। ফ্রন্ট রানার, যে জন্য আমি এই কথাগুলি না বুঝলে বোঝা যাবে না। ফ্রন্ট রানার হলেন। এখন তাদের স্বপ্ন যে নতুন বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশে উনি মনে করলেন জিয়াউর রহমান আসতে পারে সেখানে। তারপর তো এটা বন্দিটন্দি সেই কাহিনী জানেন। এখানে এইদিকে যেটা খালেদ মোশাররফের হলো, খালেদ মোশাররফ ওয়াজ গ্রেট ফাইটার, অ্যাম্বিশাস, এবং ফরচুন তাকে করেছিল কি মূলই। আজকে আমি বলি যদি 1971 সনে খালেদ মোশাররফ যদি আহত না হতেন তাহলে বঙ্গবন্ধু ক্ষমতায় আসতেন কিনা আমি জানি না। উনি অসম্ভব। আমি সেই যুগে একটা চিঠি লিখেছিলাম যুদ্ধক্ষেত্র থেকে আমার আমি দেখছি যে এমন একজনকে দেশ স্বাধীন হলে ক্ষমতা না তার হাতে চলে যায়। আই ফোরকাস্ট ইন 1971। তারপর একটা ঘটনা বলি, উনি যখন আহত হয়ে গেলেন উনি দেখা করতে চাইলেন। উনি একটা জিনিস, উনি কখনো ভারত প্রেমিক ছিলেন না। আপনাদেরকে একটা কথা আমি এখানে পরিষ্কার, উনার মায়ের কারণে উনি তো ভারতীয় হয়ে উনি ধ্বংস হয়ে গেলেন। উনি আমাকে পয়লা কথা বলেছেন, মুক্তিযুদ্ধকে জাফরুল্লাহ আমরা কি সবাই ভারতের হাতে উঠিয়ে দেব? আপনি আমাকে বিলাতে নিয়ে যান, বাইরে থেকে আমাদের আন্দোলন। এই জাতীয় লোকদের সম্পর্কে এই যে ভুল ভ্রান্তি। তো উনি অ্যাম্বিশাস লোক ছিলেন। ওনার প্রতি আসলে শফিউল্লাহ ইনকম্পিটেন্ট। তারপরে তো যে কাহিনীগুলি আপনারা জানেন। এই দিকে যেটা হলো কি, এইখানে 7ই নভেম্বরের একটা ভিক্টিমের কথা না বললে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। এটিএম হায়দার অত্যন্ত শিক্ষিত ছিল, কোনো রকম একটা প্রফেশনাল ব্যক্তি হচ্ছেন। বাংলাদেশের মাত্র 4 জন লোক কমান্ডো ছিল। আমি আপনার কাছে আবারও আসবো জানতে যে এটি বিপ্লব ও সংহতি দিবস না কোন দিবস আপনার কাছে, আপনার বিবেচনায় আপনার কাছে আসবো সেটিতে। বিপ্লবের প্রচেষ্টা ছিল, বিপ্লবের প্রচেষ্টা ছিল, কিন্তু বিপ্লব হয়নি। এটি সিপাহী জনতার অভ্যুত্থান কেন? হ্যাঁ, বিপ্লবের প্রচেষ্টা, সিপাহীর অভ্যুত্থান, কিন্তু এটা না করা যাবে না। সিপাহীর অভ্যুত্থান তো মানে জনতা কোথায় এখানে? আমি পুরো বিষয়টা কর্নেল তাহের এবং জিয়াউর রহমান সাহেবের সাথে যে ঐক্যের জায়গাটা এবং রিফটের যে বিভক্তি যে জায়গাটা, আমি সেই জায়গাটার প্রধানত আলোচনা, তাহলে আমার মনে হয় আমরা কিছু দিতে পারবো। 2 নম্বর ইয়েটা হলো যে আপনি যে পয়েন্টটা বলেছেন সেটা হলো যে কি বললেন লাস্টে, আমি বলি যে এই যে নামকরণটা জাস্টিফাইড এই জন্য যে পুরো আন্দোলনের চালিকা শক্তি ছিল একটা সিপাহী এবং পলিটিক্যালি পিপুলকে অ্যাড্রেস করা হয়েছিল, যে সেটা হলো আমরা ইলেকশনের মাধ্যমে এবং সেটার মধ্য দিয়ে জনগণকে অ্যাড্রেস করা যায়। সেই জন্য এটাই সিপাহী এবং জনগণের অভ্যুত্থান আমরা বলি। এবং 7 তারিখে আপনার যখন বাইরে ট্যাঙ্ক বেসে জনগণ তাদেরকে বরণ করেছিল এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছিল, এটা মিথ্যা কথা না। কাজে পুরো বিষয়টা চেহারা এবং আদলে এটা সিপাহী জনতার অভ্যুত্থানই ছিল। এখন এই পুরো বিষয়টা এইভাবে প্লেস করা বা এইভাবে কাজ করাটা ঠিক ছিল কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি বলি যে পলিটিক্যালি এইটা এখানে এই নামকরণের মধ্য দিয়ে জাসদের সাফল্য যদি থাকে, সাফল্য, ব্যর্থতা বা দুর্বলতার জায়গা থেকে এই নামকরণে খুঁজে পাবেন। আমি পরে আসবো বিএনপি যে কথাটা বলে সেটা নিয়ে। আমি বলি যে আমরা যে মানে তাহের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা একটা অটোক্রেটিক সিস্টেমের থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যাব। এই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে রিভলিউশনের লাইনে আমরা অগ্রসর হতে পারবো। এবং আমরা সবাই জানি যে বাস্তবে 73-74-এর পরে ওপেন পলিটিক্যাল ফ্রন্টের মধ্যে আওয়ামী লীগ এবং পরবর্তী নিউ আওয়ামী লীগ প্লাস হইল বাকশাল এবং জাসদ, এছাড়া প্র্যাকটিক্যালি পলিটিক্যাল কোনো ফোর্স ছিল না। আর বাকি যেটা ছিল ওইটা বাকশালের মধ্যে সিবিবি বাকশালের মধ্যে ইকুয়েটেড হয়ে গেছে। কাজে যদি ইলেকশন হয়
ওই সময়ে আওয়ামী লীগের চেয়ে জেএসডি অনেক বেশি অর্গানাইজড। কাজে এগুলো কোনো কারণ কি না, এগুলো ডিটেল অ্যানালিসিস আজকে সময় নাই, যে কেন এখান থেকে সরে এখান থেকে আওয়ামী লীগ এখানে আসলো না, বা কেন আর্মির স্ট্রাকচার আর্মির কমান্ড স্ট্রাকচার তারা এইটার মধ্যে সায় দিল না, কেন জিয়াউর রহমান ভিন্ন কথা বললো, কেন জিয়াউর রহমান সরে গেল, এগুলো পরের জিনিস। আমাদের এই বক্তব্যের সঙ্গে জিয়াউর রহমান তাহেরের সাথে এগ্রিমেন্ট করলো। এগ্রিমেন্ট হলে একটা ওভারফোন পূর্বসূত্র আছে যে অভ্যুত্থান হবে এবং অভ্যুত্থানে জিয়ার ইমেজটাই কাজে লাগবে, তাহের বাইরের থেকে অভ্যুত্থান ইনিশিয়েটিভ নেবে। কাজে 7 তারিখে অভ্যুত্থানের উদ্যোক্তা তাহের, 7 তারিখে অভ্যুত্থানের সংগঠিত করে তাহের, তার পলিটিক্যাল প্রোগ্রামটা তাহেরের, তার অর্গানাইজেশনাল প্রোগ্রামটা সৈনিক সমাজের সেটা প্রোগ্রামটা হলো তাহেরের। কাজে 7 তারিখের অভ্যুত্থান এর যতখানি মহত্ব তার নেতৃত্ব তাহেরের। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন জিয়া মুক্ত হয়ে আসলো, সে তাহেরের সঙ্গে বিট্রে করলো এবং এই কথার ভেতরে যেইটুক ডেমোক্রেসি এবং জনগণের কথা ছিল সেটা সেই জনগণের সঙ্গেও জিয়াউর রহমান বিট্রে করলো। কাজে 7 তারিখের একটা হলো মহত্বের দিক, আর একটা বিট্রিয়ালের দিক। বিট্রিয়ালের পয়েন্টে জনগণ এবং সাধারণ সিপাই এবং জাসদের সঙ্গে জিয়াউর রহমান বেইমানি করলো। বেইমানি করে সে কোথায় গেল? সে কমান্ডে গেল। মানে এই কেমন মানে সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর লোকজন ঠিক করছে কিভাবে জনগণের জন্য ডেমোক্রেসি এনে দেবে। আমি একটু কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা হলো এই শরীফুল্লাহ প্রিয় সাহেব যেটা বললেন, আপনি জিয়াউর রহমানকে আস্থায় নেওয়ার বেসিসটা কি? ওনারা একটা বিপ্লব করবেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেখানে জিয়াউর রহমান তাদের এলি হয় কীভাবে? এক, অ্যান্ড হোয়াই নট মেজর জেনারেল খালেদ মোশাররফ? একটা প্রশ্ন করলাম, কিন্তু না মানে খালেদ মোশাররফকে মিত্র করলেই কি লাভ হতো সেটা এখন আর বিচার করার কোনো উপায় নেই। করলে যেটা হতো, খন্দকার মোস্তাক আউট হলো এবং আরো যেগুলো ছিল খালেদ মোশাররফের যে অ্যাপ্রোচটা ছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু তারপরও তাকে কেন্দ্র করে তো বরং অন্যভাবে প্লে করতে পারতো। কিন্তু জিয়াউর রহমানকে কনফিডেন্স নেওয়া, এবং ওনারা বারবার বলেন যে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তো মনে করি না বিশ্বাসঘাতকতা করেছে। সব হলো অ্যাক্টর, প্লেয়ার পলিটিক্সে, রাষ্ট্রীয় পলিটিক্স, ক্ষমতার পলিটিক্স, সেখানে অ্যাক্টর। জিয়াউর রহমান সেটা ওনাদেরকে মানে যেটা বলি বিফুল করেছে, একটা আউটউইট করে ফেলেছে। সে তার নিজের স্ট্র্যাটেজিতে সার্ভাইভ করেছে। এটা তো একটা পলিটিক্যাল গেম। কাজে বিট্রে করা, যদি আপনি বলবেন বিট্রে করেছে, সে বলবে যে আমি আমার খেলা আমার মতো করে খেলেছি, রাইট? কাজে এক্স্যাক্টলি সেটাই হয়েছে। মেইন যে বিষয়টা দেখা দরকার সেটা হলো এই জিয়াউর রহমান, হাউ জিয়াউর রহমান কুড বি অ্যান এলি অফ জেএসডি অ্যান্ড জেএসডি লিডারশিপ। এলি হয় কীভাবে, মিত্র হয় কীভাবে? হতেই পারে না। সব ব্যাকগ্রাউন্ড যদি আপনি বিশ্লেষণ করেন। এক, 2 নম্বর যেটা হলো, এইটা ছিল অল টুগেদার যদি বলি কনস্পাইটোরিয়াল, অর্থাৎ ষড়যন্ত্রমূলক। সব পলিটিক্স মেকিং আনমেকিং হয়েছে মানে এক ধরনের ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে। সেখানে দেখেন সিবিআই জনতার অভ্যুত্থান বলেন, জনতা কোথায়? কথা ছিল হাজার হাজার জনতা দিয়ে ঢাকার রাজপথ মানে ভরে দিবে এবং ব্যাকআপ হবে সৈনিক সংস্থা, বিপ্লব সংগঠিত হয়ে যাবে। সেটা আপনার সেই জনতারকে মুভ করাতে পেরেছেন? জনতা আসলো না কেন? তাহলে জনতাকেই আপনি রিপ্রেজেন্ট করেন। থার্ড হলো, আপনি তো ভরসা করেছেন জনতার উপর না, করেছেন জিয়াউর রহমানের উপর। তাই জিয়াউর রহমান তো আপনাকে ব্যবহার করে, তাহেরকে ব্যবহার করে, ক্ষমতা কনসলিডেট করে এবং উপযুক্ত সময় না নিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যাবন্ধ করে। জিয়াউর রহমানের তখন উপায়টা কি ছিল? মানে দেশে যা চলছিল, মানে ধরুন আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, তখন জিয়াউর রহমান সেনাপ্রধান, খালেদ মোশাররফ উপায় যেটা ছিল সেটা হলো এই যে আপনি আপনার ওয়েতে আপনার কার্ডে আপনি খেলবেন। আপনি যেটা করেছেন জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়ে এবং পরে খালেদ মোশাররফ বসতেন বসিয়ে। আপনি খালেদ মোশাররফ, জিয়াউর রহমান বা ফার্দার ম্যাটার জেএসডি যদি বলেন, এখন আপনার আমি যেটা বলেছি এলি, জিয়াউর রহমান কখনোই জেএসডির এলি হতে পারে না। কারণ তার সাথে কি ভিত্তিতে হলো? জিয়াউর রহমানের পলিটিক্যাল দর্শন কি ছিল? সে কি সমাজতন্ত্রের পক্ষের? তাহলে আপনি জিয়াউর রহমান তো আপনাকে ব্যবহার করেছে। এখন খালেদ মোশাররফ যেটা বললাম যে মোস্তাককে কিন্তু আনসিট করেছে খালেদ মোশাররফ, তারপর SM সাইমকে নিয়ে এসে প্রেসিডেন্ট করেছে, তারপর আরও কতগুলো ছিল। এখন যদি বলি, আমি কথাটা বলার অর্থ এই যে 72 সাল থেকে 75 সাল বঙ্গবন্ধু তো 70 পর্যন্ত সর্বদাই নেতা, রাইট? আমি তো মনে করি এবং আমি অনেক জায়গায় বলেছি যে বঙ্গবন্ধুর মতো একজন সমাজতন্ত্রী, সোকাল কমিউনিস্ট পার্টি বলেন আর সমাজতান্ত্রিক দল বলেন, কোথাও আমি দেখি না। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এই যে বক্তব্য দিয়ে
এবং দেখেন সেখানে সেটা তো মানে সেই রাজনৈতিক- না আপনি যে সমাজতন্ত্র করবেন মানে কি কতগুলো কাঠামোগত দিক না কন্টেন্ট দেখবেন। কন্টেন্ট দেখলে আমি যে কথাটা বলতে চাই যে 72-এর সময়ে বঙ্গবন্ধুর সাথে থেকে তাকে আপনি সঙ্গে নিয়ে বা তার সাথে থেকে আপনি অনেক কিছু করতে পারতেন এই দেশের পরিবর্তন। এই গরিব মানুষ দুঃখী মানুষ সেটা আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমি শরীফ নুরুল আলম আপনার কাছে আসবো, স্যার আপনার কাছেও আসবো, একটা বিরতি নিব স্যার, আমি আসবো আপনার কাছে। আর শরীফ নুরুল আলম আপনার কাছে আসলে এই প্রশ্নটি তো সবসময় আপনাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে সেই সময় জিয়াকে বেছে মানে মেজর জেনারেল জিয়াউর রহমানকে কেন বেছে নিল জাসদ? স্বাভাবিক। একটা আমি বলি যে উনি যে বক্তব্যটা দিয়েছেন একটা এগুলো বিরতি অনেক নিয়ে আসি আমি, একটা বিরতি, খুব ছোট্ট বিরতি রাজকাহনে। আসলে কিন্তু ফিরে এলাম রাজকাহনে, খুব ছোট ছোট করে করে। শরীফ নুরুল আম্বিয়া মানে জিয়াউর রহমান কেন এই প্রশ্নটি তুলেছেন প্রফেসর হারুনুর রশিদ, যে উনি জিয়াউর আজকে রহমানকে জাসদ বেছে যে নিল কেন? প্রশ্নটা তুলেছেন, যখন ডিসিশন হয় বা ডিসিশন এন্ডোর্সমেন্ট হয় তখন এই প্রশ্ন তোলা হয়েছিল, হয় জিয়াউর রহমান আপনি কেন নেতৃত্ব দেন না, এই সমস্ত মানে কর্নেল তাহেরি কেন তাহেরকে নেতৃত্ব কেন দেন, এইসব প্রশ্ন লিডারশিপে তুলেছিল। কাজেই এগুলো নতুন কোনো কিছু না। তবে আমি মনে করি পলিটিক্যালি জাসদ যে সমস্ত অপশনগুলো নেওয়া উচিত ছিল তারা নিয়েছিল। তারা খালেদ মোশাররফ, বাকশাল, আওয়ামী লীগ এদের সাথে কোনো অ্যালায়েন্স গড়ে তোলা, সে সমস্ত সম্ভাবনা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, তা কার্যকরী হয় নাই। কারণ কেউই রেডি ছিল না এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে। আজকে আমরা ধরুন 40 বছর পরে আমরা এখনো ঠিক মতন ধরতে পারছি না, কিন্তু তখন সব কিছুই ভোলাটাইল ছিল। এলো একটা। 2 নম্বর পয়েন্টটা হলো পলিটিক্যালি উনি যে কথাটা বলেছেন সেটা হলো যে জনগণ কোথায়, সে জনগণ যদি থাকতো আমরা জিততাম তাহলে তো আমরা এই বিষয়ে আলোচনা করতাম না, তখন যা বলতাম তাই হতো, ইতিহাস আমরা লিখতাম। এখন যেন অন্যরা ইতিহাস লিখতেছে, আমরা শুনতেছি, নিচে থেকে সেগুলো ফেস করতেছি, সেটা হতো না। নম্বরটা হলো যে আমি বলি যে আমি আবারও সেই জায়গায় আসি, জিয়ার সঙ্গে তাহেরের প্রবলেমটা হলো কোন আপনি জায়গায়? বিপ্লব ও সংহতি দিবস নিয়ে কথা বলতে বিপ্লব এবং চাইছিলেন, মানে সংহতি দিবস। আপনাদেরই একসঙ্গে আপনারা বিপ্লব Exactly. করলেন, জিয়াকে বিপ্লব এবং সামনে রেখে সংহতি- জিয়ার দল, জিয়াউর রহমানের দল বিপ্লব ও সংহতি দিবস এবং বলে। আপনারা সংহতি সিপাহী দিবস জনতার শব্দটা অভ্যুত্থান। মানে এই বাক্যটা মনে হয় বা এই আইডেন্টিটিটা আসে খুব সময় উনি যেটা বলছেন 78 সালে, 78 বা 79 আগে দিয়ে এটা আসছে, বা এটা বলেন 77-এর পরে আসছে। তো এইখানে আমার মনে হয় যে বিপ্লব এবং বিপ্লব কার বিরুদ্ধে কার বিপ্লব, এই একটা অ্যান্সারটা যদি পাই। আর একটা হলো সংহতি কার সাথে কার সংহতি। আমার মনে হয় যে এইখানে সংহতিটা হলো রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের একটা সংহতির রাজনীতি উনি করতে চেয়েছেন, সেইটাই উনি এখান থেকে এক্সপ্রেস করেছেন। দ্যাট ইজ দ্য পলিটিক্স অফ বিএনপি। এবং এটা দিয়ে বিএনপিকে উনি প্রতিষ্ঠিত করেন এই আইডিওলজির উপরে। এইটার উপর ভিত্তি করে শাহজিদুর রহমানকে উনি নিয়ে এসেছেন। এইটার উপর ভিত্তি করে উনি জামাতে ইসলামী, নিজামে ইসলামী, মুসলিম এটাকে প্রতিষ্ঠিত করেছেন। যার সুযোগ আপনাদের এই হাতছাড়া পলিটিক্সটা বিপ্লব করে দিয়েছে। জি, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লব ও সংহতি দিবস কেন আপনার কাছে, এই দিবসটি কি আপনার কাছে বিপ্লব ও সংহতি দিবস? বিপ্লব কোথায়, সংহতি কোথায়? না, এটা আমি তো বলেছি, এটার আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশের। এটা না করা যাবে না, এটা করলে একটা সত্যকে অস্বীকার করা হবে। তবে আমরা কথায় কথায় যেটা হলো কি, এখানে যেমন আমি বললাম এটা না বললেই নয়, জিয়াউর রহমান শাহজিজকে এনেছেন, এটা তো সত্যি কথাই। কিন্তু এই শাহজিজকে প্রতি মাসে মাসওয়ারা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রতি মাসে তার খোঁজ রেখেছেন। এইসব কথা হচ্ছে, সুতরাং এটা হলো একটা সহনশীলতার ইতিহাস। আমরা কথাকে এইভাবে ইতিহাসটা বিকৃত হয়ে যায়, যেভাবে আপনারা বলছেন বিক্রয় করেন না। সামাজিক দায়িত্ববোধকে আজিজুর রহমানকে পালা, যে আমাদের জন্য জাতিসংঘে কথা বলেছেন, উনি আরো বৃহত্তর সামাজিক দায়িত্ব কোশ্চেন করতে পারেন, না কোয়েশ্চেন না, এটা তো আপনারা জানেন সবাই। আমি এটা এই জন্য, যেমন ধরেন আপনি বৃত্তের কথাটা, আমি হারুন রশিদের সাথে একমত, এখানে পলিটিক্সের খেলায় হেরেছেন। আপনারা মনে করেছিলেন এটা ভালো উদ্দেশ্য নিয়ে। তবে আমি এটা বলি, খালেদ মোশাররফ হলে আপনাদের কাউকে রাখতো না। খালেদ মোশাররফ হলে সে আরেকটা সত্যিকার সামরিক সরকার কাকে বলে যেত, ব্রিটিশ কায়দায় চলতেন, লেখাপড়া জানা মানুষ, সেটা অন্য জায়গাতে। আজকে এই সহনশীলতার এটা থেকে, এই ইতিহাস থেকে একটা জিনিস আমাদের শিক্ষার আছে, আমি যেটা বলি, এটা হলো কি সহনশীলতা। 1975 সনেও যতটুকু আজকে তা নাই। এই সহনশীলতা নাই বলে আজকে মান্নার বেল হয়নি এখনো পর্যন্ত। মান্নাকে আমরা, এটা কিন্তু 75 সনের কালো মেঘটা আমি আবার দেখি। এই জাতীয় এটা ভালো না। গণতন্ত্র যেখানে বলছি আমরা, সেখানে আজকে বিএনপিকে আপনারা একটা দুটো মিটিং করলে কি আসে যেত। সরকার এখন এত স্ট্রং, তাকে করতে দিলেন না। আর দুর্ভাগ্য
আমি আগেও বলেছি তো আপনি তো জিয়া বলছিলেন রহমান বঙ্গবন্ধু খুব সহনশীল ছিলেন, জাসদকে বড় মিছিল করতে দিয়েছিলেন। নিশ্চয়ই ভীষণভাবে তার ওখানে করার পরে উনি, আমি বলি এই জাতীয় হয় না, ওইটা আসল গণতান্ত্রিক মানা। যদি উনি বাকশালে, তখন উনি গণতন্ত্রের আসলে মানুষপুত্র। আমি মনে করি বাংলাতে এই ইতিহাসে তার মতো এত গণতন্ত্রের মানা লোক কেন যে করেছেন, সেটা সিপিবির কতটাই, সেটা অন্য আলোচনা আমরা করতে পারি অন্যকে। লাস্টে আমি বলতে চাই, আজকে যে এই ঘটনাটা কেন দেখছি, বিএনপির নির্লিপ্ততা। আজকে বসে জিয়াউর রহমান কবরে বসে কাঁদছে। এরা বন্ধ করে দিতে কি হয়েছে? খালেদা জিয়া তার বাড়িতে একটা মিটিং করতে পারতেন না? তার কর্মীদের দেখে সংহতির আলাপটা করতে, আজকে উনি একলা মতিঝিলে বসে থাকতে পারতেন না? এই জাতীয় না করা পর্যন্ত গণতন্ত্র আসবে না। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে, আর আওয়ামী লীগকে পথ কিছুটা ছেড়ে দিতে হবে, তা না হলে ৭৫ সন ঘুরে ফিরে আসতে পারে। আমরা আবার ৭ই নভেম্বরে ফিরি। অধ্যাপক হারুন রশীদ, আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই। একটা হলো যে সিপিআই জনতার অভ্যুত্থান, এটা সিপিআইর বলতে পারেন, কিন্তু দেয়ার ওয়াজ নো জনতা, কোনো জনতা ছিল না। প্ল্যান ছিল ঢাকা শহর। শরীফ নুরুল আলম যেটা বললেন, অনেকেই তো এটা বলেন যে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ছবি তুলেছে জনতা, ওই হাত নেড়েছে। কয়জন, কত শো হল একটা একটা গণঅভ্যুত্থান। ঢাকা শহরে হাতি নামলে পরে অনেকে গিয়ে পিঠে উঠে ছবি তুলতে চাইবে, ট্যাঙ্ক সুযোগ দিলে তো নিশ্চয়ই। একটা গণঅভ্যুত্থান তো আমরা বহু গণঅভ্যুত্থান তো এদেশেও দেখেছি, আর সেই ৭ই নভেম্বরে গণঅভ্যুত্থান দেখছেন না? জনগণ কোথায়? কাজেই সিপাহীর অভ্যুত্থান বলতে পারেন, জনগণের অভ্যুত্থান এটা ছিল না। এটা ছিল স্বপ্নে বা কল্পনায় বা টার্গেট, কিন্তু বাস্তবে ছিল না। বাস্তবে যদি থাকতো তাহলে এটা ফেল করতো না। সেকেন্ড যেটা হলো যে জাতীয় ফেল করলো, মানে এরপরে তো ধরুন জনগণ সামরিক শাসন মেনে নিল, সামরিক সেনা প্রধান শোনেন আসছি। দ্বিতীয় যেটা হলো বিপ্লব ও সংহতি। কোনো বিপ্লব নাই, সংহতি আছে অন্য ধরনের। এটাকে বিপ্লব কাকে বলে আমরা সবাই জানি, যে হোয়াট ইজ রিভলিউশন, যে ফান্ডামেন্টাল চেঞ্জ অফ দি স্ট্রাকচার ইন পলিটিক্স অ্যান্ড সোসাইটি। There was nothing like that. এটা কি ছিল? তাহলে কেন স্যার, আমি তো ফান্ডামেন্টাল চেঞ্জ অফ রাষ্ট্র দেখি। আমি আসছি অন্যভাবে, মানে রাষ্ট্রের মূল আমি আসছি অন্যভাবে। এটা ছিল প্রতি বিপ্লব, কাউন্টার রিভলিউশন আপনার কাছে। আমার মানে আমি তো আমার কাছে আমি সেটাই বলবো, এটা ছিল বিপ্লব না, এটা ছিল প্রতি বিপ্লব। অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্যে আমরা যা অর্জন করেছিলাম সেটাকে বুলন্ঠিত করে দিয়ে, তারপর সেখানে একটা পাকিস্তানি ভাবধারা, ধর্মীয় ভাবধারা, সাম্প্রদায়িক ভাবধারা। জিয়াউর রহমান সাহেব তো হলেন এর নেতা। এই বিপ্লব সংহতি কিসের সংহতি? পাকিস্তানি মতাদর্শ যেগুলো আছে, সাম্প্রদায়িকতার কথা যদি বলেন, সেনাতন্ত্রের কথা যদি বলেন, আমলাতন্ত্রের কথা যদি বলেন, সেগুলো হয়েছে। এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে সকল বিপ্লব, জিয়াউর রহমান সাহেব কী করেছেন? শাহজিউর রহমানকে প্রাইম মিনিস্টার করেছেন, আলিম সাহেবকে তিনি মন্ত্রিসভার সদস্য করেছেন, আর গোলাম আজম তাকে পাকিস্তানি পাসপোর্টের দেশে আনছেন। কাজে সংহতি জিয়াউর রহমান করলে এই ফোর্সের সাথে সংহতি করেছেন। কাজেই প্রিসাইজলি আমার বক্তব্য হলো এটা, যে এটাকে সিপাহী অভ্যুত্থান আপনি বলতে পারেন, কিন্তু আবার দেখেন যে লিফলেটিং যেগুলো ক্যান্টনমেন্টে করা হয়েছে, শুধু সেনাবাহিনী সৈনিকদের উপর ভিত্তি করে আপনি একটা গণঅভ্যুত্থান করবেন, কোনো ব্যাকআপ পিপলের থাকবে না, এটা কি হয়? হতে পারে না তো। কাজে সেখানে জিয়াউর রহমান যদি বলেন বিট্রে করেছে কোট আন আনকোট, সেটাও করতে পারতো না যদি লক্ষ লক্ষ জনতা সেদিন রাজপথে, ঢাকার রাজপথে থাকতো, থাকে নাই। কাজে আপনি যে পলিটিক্স করেন, আপনি যাকে প্রতি বিপ্লব বলছেন তার প্রতিবাদেও তো লক্ষ লক্ষ জনতা নামে। না প্রতি বিপ্লব অনেক জনতার কাছে হয়তো সেটা বিপ্লব। প্রতি বিপ্লবের জন্য তো জনতা নামবে না ওই সময়, কিন্তু প্রতি বিপ্লবী ফোর্স ক্ষমতা দল করেছে। এখন আপনি যে পলিটিক্যাল লিডারশিপ, সেখানে আপনার রিডিং অফ দি সিচুয়েশন, অবজেক্টিভ অ্যানালাইসিস, শত্রু মিত্র, ট্যাকটিক্যাল কোশ্চেন অ্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো সব তালগোল করে জেএসডি লিডারশিপ একদিকে, কর্নেল তাহের একসময় ইন্ডিপেন্ডেন্টলি মুভ করেছে, কিন্তু আবার কর্নেল তাহের কর্মকাণ্ড জেএসডিকে উন করতে হয়েছে। বুঝতে পারছেন তো? তো এইসব বহু কিছু ঘটনার মধ্যে দিয়ে কিন্তু ৭ই নভেম্বর সংগঠিত হয়েছে। নানা ধরনের অ্যাক্টর সেখানে ছিল। মোস্তাক এবং তার অনুসারী সীমিত হলো একটা ছিল, তারপর অন্যদিকে কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থা সেটা ছিল, ওখানে আপনার জিয়াউর রহমান সে ছিল এবং খালেদ মোশাররফ ছিল। 4টা ফোর্স এখানে অপারেট করতেছে সাইমিলটেনিয়াসলি, এবং সেখানে একটা ইটস লাইক এ গেম। এবং জিয়াউর রহমান সেখানে সবাইকে ব্যবহার করে কীভাবে করলো, শুধু করে নাই, সেই কর্নেল তারকে ফাঁসি বন্ধ দিয়েছে। এটা কিন্তু একদম সংহতি দিবস, এটা না করা যাবে না। এটা আমার মতে উনি বিদ্রোহ করেন নাই, রাজনীতি খেলাতেন যে সব কাজে উনার, এবং ওই সময় এক সময়ই করেছেন। এখানে বিদ্রোহ বলাটা এটা ওরা ভুল কাজ করছে আমার হিসাবে। সংহতি এই জন্য বলবো আমি, দেখেন এই সময় এমন একটা অসংযত অবস্থা
চারিদিকের একটা নৈরাজ্য, এইটাকে এটা জিয়াউর রহমান কন্ট্রোল করেছেন, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছেন, উনি গণতান্ত্রিক পদ্ধতিটা শুরু করেছেন। সুতরাং তাহেরের কিছুই যে তার মনে রেখাপাত করে নাই তা না, তার এইটাতে অন্তর্ক্ষেত্রে গণতন্ত্রের দেশে দরকার, এটা উনি বুঝতে পেরেছিলেন। এই শিক্ষা আমার ধারণা তাহের থেকেই পেয়েছিলেন, যদিও দুর্ভাগ্য সমাজতন্ত্রে আর যান নাই। সমাজতন্ত্র যান নাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর হারুনুর রশিদ, শরীফ নুরুল আম্বিয়া, আপনাকেও। দর্শক যারা ছিলেন এতক্ষণ, আপনাদেরও ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি কোনো এক জনপদের মানুষের একেবারে অন্যরকম কোনো সাফল্যের গল্প দিয়ে। সেরকম একটি গল্প শোনাতে চাই আজ, যেখানে পাখির জন্য অভয়াশ্রম তৈরি করেছে রাজশাহীতে ভাল্লুকগাছি নামে এক জনপদের মানুষ। আমরা ঘুরে আসি সেখান থেকে, আব্দুল হামিদ মাস্টারের উদ্যোগটি দেখে আসি। রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মাস্টার। তার 3.5 বিঘা জমির আম বাগান থেকে প্রতি বছর প্রায় 1.5 লাখ টাকার আম পাওয়া যেত। তার বাগানে পাখি আসা শুরু হয় 2009 সালে। কয়েক হাজার পাখি আসে প্রথম বছরেই। শামুকখোল, পানকড়ি, বক সহ নানা প্রজাতির পাখি বাসা তৈরি করে পুঠিয়ার এই আম বাগানে। গাছের ডাল ছিঁড়ে সেখানেই তারা বাসা বানায়, শুরু করে প্রজনন। এতে করে গাছে আম ধরা বন্ধ হয়ে গেলেও তিনি পাখি তাড়াননি, বরঞ্চ শিকারীদের কবল থেকে পাখি রক্ষায় নিয়েছেন নানা পদক্ষেপ। পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখানোর পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে 2015 সালে পেয়েছেন স্বর্ণের মেডেল। মেলা তো বড় বড় বাগান আছে, কোনো বাগানে বসে না। ঠিক যখন আসার দরকার জুন মাসের দিকে, তখন এসে এখানে স্থান নেয়। তারা নেওয়া মুশকিল, আনাও মুশকিল। আব্দুল হামিদ মাস্টারের দেখা দেখি পাখি রক্ষায় সক্রিয় হয়ে উঠেছে গ্রামের বাসিন্দারাও। পাখিরাও তাই নিজেদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে ভাল্লুকগাছিকে। পাখি আমাদের সাথে এত পরিচিত হয়ে গেছে যে তারা আমাদের দেখলে ভয় পায় না, প্লাস আমরা অনেক খুশি। পাখি আমার দেখতে ভালো লাগে, অনেক লোকজন আসে, মানুষ মারতে আসলে মানা করি। শুধু ভাল্লুকগাছি নয়, পাখির প্রতি এমন ভালোবাসা উত্তরাঞ্চল জুড়েই। এই এলাকার কিছু স্বেচ্ছাসেবী লোকজন একেবারেই তাদের নিজস্ব উদ্যোগে তাদের বাড়ির আশেপাশের যে ঝোপঝাড়, বড় বড় গাছপালাগুলো, সেই জায়গাগুলো ছেড়ে দিয়েছে পাখিদের কলোনি করার জন্যে। সেখানে পাখিরা রাত যাপন করে, আবার কোনো কোনো কলোনিতে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়। এরকম করে বছরের 2 থেকে 2.5 মাস এই পাখির বংশ বিস্তার ঘটে থাকে। শুধু পুঠিয়া নয়, খোদ রাজশাহী শহরেও বাড়ছে পাখির সংখ্যা। কৃষিতে কীটনাশকের ব্যবহার কমার পাশাপাশি আবহাওয়া বড় ভূমিকা রাখছে পাখির সংখ্যা বৃদ্ধিতে। জনসচেতনতাটা বেড়েছে, এটা একটা বড় বিষয়। এবং আপনারা এটাও তো বুঝতে পারছেন যে কৃষি বিপ্লবের জন্য আমাদের যে আগে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হতো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সারও কমিয়ে নিয়ে আসা হয়েছে, অর্গানিক সার ব্যবহার করা হচ্ছে এবং কীটনাশক না দিয়ে বরঞ্চ পাখি সেগুলোর বসার ব্যবস্থা করা হচ্ছে শস্য ক্ষেত্রে। তারা পোকামাকড়গুলো খেয়ে আর কি করছে, পরজীবীগুলোকে নিধন করছে। সারা দেশে পাখির কলোনি রয়েছে 61টি, এর মধ্যে শুধু উত্তরাঞ্চলে রয়েছে 50টি। পাখি বিশেষজ্ঞরা জানান, পাখির প্রতি এই অঞ্চলের মানুষের ভালোবাসার কারণেই পাখিরা এই অঞ্চলটিকে বাচ্চা উৎপাদনের এলাকা হিসেবে বেছে নিয়েছে। এতে বাড়ছে পাখির সংখ্যা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, পুঠিয়া, রাজশাহী। ফিরে এলাম রাজকাহনে। দর্শক, আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।